দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আজকে আমাদের আলোচনার বিষয় মাটি পরীক্ষা, আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে। সেখানে আমরা কথা বলবো শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ল্যাবরেটরি টেকনোলজির প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ডক্টর মণিদীপ্ত সাহার সঙ্গে। নমস্কার। নমস্কার। শুরুতেই আপনি যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের বলেন যে মাটি কি এবং তার স্বাস্থ্য কি? মাটি এই জিনিসটা প্রথমেই কিন্তু আমি বলি যে এটার গুরুত্ব অপরিসীম, সেটা তো আমরা সবাই জানি। এবং এই যে আজকে আমাদের সভ্যতার এত বড় ভিত এবং এত এগিয়ে এসেছে, এটার কিন্তু মূল ভিত্তি কিন্তু মাটি। পৃথিবীতে মাটির যে মূল উপাদান, যেগুলো বিভিন্ন খনিজ পদার্থ, তার সাথে সাথে জৈব পদার্থ, এইসব ইত্যাদি জিনিস,
লক্ষ লক্ষ বছর ধরে পচে সেটা কিন্তু মাটিতে রূপান্তরিত হয়েছে, এবং তাতেই কিন্তু আমরা চাষাবাদ করি, কৃষিকার্য করি এবং ফলন ফলাই, যেটা আমাদের খাদ্যের যোগান দেয়। এই মাটির মধ্যে 25% খনিজ পদার্থ, 25% বায়ু জল মিশ্রিত এবং 5% জৈব পদার্থ ইত্যাদি মিশে তৈরি হয়েছে, এবং এর মধ্যে মূলত পলি, বালি এবং কাদা, যেটাকে আমরা স্যান্ড, সিল্ট এবং ক্লে বলে থাকি, এইটা মিশ্রিত হয়ে রয়েছে। তো মাটি একটি মিশ্রিত পদার্থ, এবং এই মাটির মধ্যে এই যে জড় পদার্থ যেগুলো বললাম, এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা আমাদের কৃষিকার্যের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে জীবাণুকুল, বা যেটাকে আমরা বলি মাইক্রো অর্গানিজম বা অণুজীব। এই মাটিতে প্রচুর পরিমাণ অণুজীব বর্তমান, যারা মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গাছের গ্রহণযোগ্য অবস্থায় রূপান্তরিত করে। ফলে মাটির জৈব পদার্থের মধ্যে থাকা এই যে জীবাণুকুল যারা রয়েছে, তারা কিন্তু কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই মাটির স্বাস্থ্য বলতে আমরা যে কোনো জীবিত পদার্থের ক্ষেত্রে আমরা ভেবে থাকি। তো সাধারণত সবাই মাটিকে মৃত বা জড় পদার্থ ভাবে, কিন্তু মাটির মধ্যে যে এই যে অণুজীব যারা বর্তমান, তারাই কিন্তু মাটিটাকে জীবিত রূপে রেখেছে। সেই জন্যই মাটির স্বাস্থ্য বলে একটি শব্দ বা একটা কথা আসে। সেখানে মাটির মধ্যে থাকা এই খাদ্য কতটা গ্রহণযোগ্য অবস্থায় আছে, সেখানে কোনো সমস্যা আছে কিনা, কোনো রোগ আছে কিনা, এবং সেই মাটিটি গাছকে কতটা খাবার যোগান দিতে পারবে এই অণুজীব বা মাইক্রো অর্গানিজমদের সাহায্যে, এই পুরো সামগ্রিক ব্যাপারটাকে নিয়েই কিন্তু মাটির স্বাস্থ্য। তার মানে আমাদের এই যে মাটি পরীক্ষা মানেই মাটির স্বাস্থ্য কেমন সেটা জানাটাই জরুরি, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তাহলে এই যে মাটির স্বাস্থ্যটা, মানে আমাদের কৃষক বন্ধুরা তারা যখন চাষ করবেন, তার আগে আমরা জানি যে মাটির স্বাস্থ্য পরীক্ষাটার প্রয়োজন আছে। তো সে বিষয়ে একটু বলুন। কৃষিকার্যের ক্ষেত্রে আমাদের সবারই একটা ধারণা যে আমরা মাটিতে বীজ ফেলবো, জল দেবো, সেখান থেকে গাছ বেরোবে এবং সেই গাছটা বড় হয়ে ফলন দেবে। কিন্তু এখানে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে সেই গাছটি কতটা খাবার পাচ্ছে, কতটা তার অনুকূল পরিবেশ পাচ্ছে। আর এটা বোঝার জন্যই মাটির স্বাস্থ্যটা বোঝাটা খুব জরুরি। কারণ মাটির স্বাস্থ্যের মধ্যে যে অংশগুলো রয়েছে, একটা হচ্ছে যে সে গাছকে কতটা খাবারের যোগান দিতে পারবে, তার মধ্যে কতটা গাছের গ্রহণযোগ্য খাবার আছে, এবং সেই মাটির মধ্যে কোনো রকম অসুবিধা বা রোগ হয়ে রয়েছে কিনা। এগুলো যদি আমরা যাচাই না করে চাষ করি, তাহলে কি হবে, অতিরিক্ত পরিমাণ সারের প্রয়োজন হবে, চাষের আমি যে ফসলটি চাষ করছি তার ফলন অনেক কম হবে, এবং সেই গাছটি বিভিন্ন রকম সমস্যায় ভুগবে, খাবারের অভাব হবে, তাতে বিভিন্ন রোগ প্রকার আক্রমণ বাড়বে, তার ফলন কমে যাবে। তো সেই জন্য চাষ করবার জন্য মাটির স্বাস্থ্য যাচাই করে আমি যদি চাষ না করি, তাহলে কিন্তু আমার চাষের ফলন যেমন কমলো, সাথে সাথে চাষের খরচ বেড়ে যাবে। তো সেই জন্য মাটির স্বাস্থ্যটা যাচাই করতে পারলে আমাদের কি লাভ হবে, প্রথমত আমি সেই মাটিতে কতটা গাছের গ্রহণযোগ্য খাদ্য আছে আমি জানতে পারবো, এবং সেই মতো আমি সার প্রয়োগ করতে পারবো। তাহলে অতিরিক্ত সার প্রয়োগ হলো না, এবং তার ফলে মাটি দূষণ, জল দূষণ, বায়ু দূষণ এবং সাথে সাথে মানুষের স্বাস্থ্যের যে সমস্যা, সেগুলো থেকে আমরা মুক্তি পেলাম। দ্বিতীয়ত, আমার সেই জমিতে যে ফসলটি চাষ করছি তার ফলন সর্বোচ্চ পরিমাণে হবে, কারণ গাছ সঠিক সময়ে সঠিক খাবার পাবে। গাছের রোগ পোকার আক্রমণ বা অন্যান্য ধরনের যে সমস্যা, সেইগুলো কম হবে, এবং ফলনটা সর্বোচ্চ হওয়ায় চাষি লাভ পাবে সবথেকে বেশি। সেই জন্য মাটির স্বাস্থ্য যাচাই করে নিয়ে আমরা যদি চাষ করি, তাহলে একদিকে যেমন আমরা সেই মাটিতে কোন ফসলটি সবথেকে ভালোভাবে চাষ করা যাবে জানতে পারবো, আবার সাথে সাথে আমার চাষের খরচ কমাতে পারবো, ফসলের ফলন বাড়াতে পারবো এবং লাভবান হব। তো কৃষক বন্ধুরা তারা কি সচেতন হচ্ছেন, পরীক্ষা করছেন? ধীরে ধীরে এই সচেতনতাটাকে গড়ে তোলা হচ্ছে। এক্ষেত্রে কৃষি বিজ্ঞান কেন্দ্র তথা শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র দক্ষিণ 24 পরগনা জেলায় ব্যাপকভাবে এই সচেতনতা শিবির, প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে থাকে। তো দিনে দিনে কৃষকদের মধ্যে সেই সচেতনতা অনেক বেড়েছে, কারণ তারা দেখেছেন যে তারা যখন মাটি পরীক্ষা করেছেন, সেখান থেকে যে পরামর্শটি পাওয়া যায়, সেই পরামর্শ অনুসারে চাষ করে তারা লাভবান হয়েছেন। তাদের মাটি বিভিন্ন রোগগ্রস্ত সমস্যায় জর্জরিত ছিল, সেইখানে দাঁড়িয়ে তারা আগের থেকে ফলন বাড়াতে পেরেছেন, সারের খরচ কমাতে পেরেছেন এবং লাভ করতে পেরেছেন। তো এখন ধীরে ধীরে চাষিরা আরও সচেতন হচ্ছেন, তারা অগ্রসর হচ্ছেন মাটি পরীক্ষা করিয়ে চাষ করবার জন্য। তবে সেটা আরও বেশি হওয়া প্রয়োজন। সেই জন্য আমি আজকে এই অনুষ্ঠান যারা শুনছেন যে কৃষক বন্ধুরা, তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন মাটি পরীক্ষা করে নিয়ে ভবিষ্যতে চাষ করেন, যাতে তাদের ফলন তারা আরও বেশি বাড়াতে পারেন, এবং মাটির স্বাস্থ্য যেটা আগামী আরও 100 বছরের জন্য সুনিশ্চিত করতে হবে ভালোভাবে, সেই কাজটা যেন তারা এখন থেকে শুরু করে দেন।
তো মাটি পরীক্ষা কোথায় করবেন এবং কিভাবে করবেন সে বিষয়টা নিয়ে যদি একটু বলেন। মাটি পরীক্ষা হলো যে আমি আমার জমি থেকে মাটি সংগ্রহ করব, সেই সংগৃহীত মাটিটি আমি পরীক্ষাগারে নিয়ম মেনে পাঠাবো, সেখানে সেটি পরীক্ষা হবে এবং তারপর তার সেই পরীক্ষার ফলাফল অনুসারে তাকে পরামর্শ দেওয়া হবে এবং চাষি সেই পরামর্শটি ব্যবহার করবেন। এটিকে আমরা যদি ধাপে ধাপে দেখি তাহলে চাষির প্রথম কাজ হচ্ছে মাটি সংগ্রহ করা। তিনি যে জমিটিতে চাষ করবেন বা করেছেন সেই জমিটি থেকে মাটি সংগ্রহ করতে হবে। সেটির যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আমি বিস্তারিত পরে বলছি। তাহলে সেখান থেকে তিনি নিয়ম মেনে মাটি সংগ্রহ করলেন, সেই মাটিটিকে তৈরি করলেন, পরীক্ষার জন্য প্রস্তুত করলেন, তারপর সেটিকে সঠিকভাবে তথ্য দিয়ে অর্থাৎ তার নাম, ঠিকানা, তিনি কি চাষ করতে চান, কি ফসল করতে চান, এই সব তথ্য দিয়ে সেটিকে সংশ্লিষ্ট যে নিকটবর্তী যে পরীক্ষাগার রয়েছে সেখানে পাঠাবেন। পাঠাবার পর সেটি সেখানে মাটি পরীক্ষা হবে এবং মাটি পরীক্ষার মধ্যে মাটির যে বিশেষ কিছু গুণ রয়েছে, ভৌত এবং রাসায়নিক যে ধর্মগুলো রয়েছে সেইগুলো পরীক্ষা হবে। মূলত 12টি প্যারামিটার বা মূলক পরীক্ষা করা হয়। সেইগুলো পরীক্ষা হওয়ার পর সেখানে একটি মাটি পরীক্ষার রিপোর্ট তৈরি হবে, যেটি আমরাকে সয়েল হেলথ কার্ড হিসেবে চিনি, মাটির স্বাস্থ্য কার্ড। সেই কার্ডটি তৈরি হয়ে আসার পর কৃষককে দেওয়া হবে। চাষির কর্তব্য তখন সেই সয়েল হেলথ কার্ডে যা যা পরামর্শ দেওয়া রয়েছে সেই পরামর্শ মেনে চাষ করা। কারণ সেখানে মাটি পরীক্ষার ফলাফলকে বিচার করে মাটিতে কতটা সার লাগবে, কি কি উপাদান সেখানে ব্যবহার করতে হবে মাটির সংশোধনের জন্য, সেইগুলো সেখানে লেখা থাকে। অতএব চাষির কর্তব্য সেটি যে সেই পরামর্শ মেনে চাষ করা। করলে তিনি কিন্তু সেখানে ফলাফলটা আগের থেকে অনেক ভালো পাবেন। এই মাটি পরীক্ষার যে বিস্তারিত নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো একটু বলবেন। হ্যাঁ, মাটি পরীক্ষা করতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে যে আমার যে জমিটি রয়েছে সেখান থেকে মাটি সংগ্রহ করতে হবে। সাধারণত আমরা 2 বিঘা জমির থেকে একটি নমুনা সংগ্রহ করার কথা বলি। তো সেই মাটিটি সংগ্রহ করবার উপযুক্ত সময় হলো জমিটি যখন ফাঁকা থাকে, অর্থাৎ ধান চাষ হয়ে যাবার পরে যে ফাঁকা জমিটি আছে সেটি উপযুক্ত সময় মাটি সংগ্রহের। সেই সময় মাটিটি শুকনো থাকে এবং সেই জমিতে কোনো রকম সার অবশিষ্ট থাকে না। তাহলে সেই সময় আমরা মাটি সংগ্রহ করব। একটি জমির বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করতে হবে। কমপক্ষে 5টি জায়গা অর্থাৎ জমিটির 4টি কোণা থেকে এবং মধ্যবর্তী একটি জায়গা থেকে মাটি সংগ্রহ করতে হবে। এছাড়াও যদি আরও বেশি সংখ্যক জায়গা থেকে সংগ্রহ করা সম্ভব হয় তাহলে সংগ্রহ করতে হবে। কি ফসল চাষ করতে চাইছি তার উপর ভিত্তি করে কত গভীরতার মাটি আমি নেব সেটি আমাকে জেনে নিতে হবে। সাধারণত শাকসবজি, ধান, পাট এগুলো করবার জন্য আমরা 6 ইঞ্চি বা 15 সেন্টিমিটার গভীরতার ভি আকৃতির গর্ত খুঁড়ে সেখান থেকে আমরা মাটি সংগ্রহ করব। আর যদি অন্যান্য কিছু ফসল থাকে, ভুট্টা, টমেটো, লঙ্কা ইত্যাদির ক্ষেত্রে সেটি 12 ইঞ্চি বা 1 ফুট গভীরতার মাটি নিতে হতে পারে। সেটির জন্য যেখানে মাটি পরীক্ষা করাবেন সেখানকার যে বিশেষজ্ঞ আছে তার সাথে কথা বলে নিতে হবে। তো এইরকম জায়গা থেকে মাটিটি সংগ্রহ করতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাটি সংগ্রহের 15 থেকে 30 দিন আগে সার প্রয়োগ হয়ে থাকে বা তার বেশি হলে আরও ভালো। মাটিটি সংগ্রহ করে এক জায়গায় নিতে হবে। মাটিটি সংগ্রহ করতে হবে প্লাস্টিকের কোনো বালতি বা গামলার মধ্যে। এটিকে বাড়িতে এনে ছাওয়া জায়গায় মাটিটিকে শুকনো করতে হবে। কখনোই রোদ্রে মাটি শুকনো করা যাবে না। মাটিটি শুকনো হয়ে যাবার পর তার ভেতরে যত পাথর, নুড়ি বা গাছের শিকড় পাতা আছে সেগুলো পরিষ্কার করে দিয়ে তারপর সেটিকে কাঠের কিছু দিয়ে গুঁড়ো করতে হবে, করে ভালো করে মিশিয়ে দিতে হবে, যেহেতু এটি অনেকগুলো জায়গার মাটি। মিশিয়ে দেওয়ার পর সেখান থেকে 150 থেকে 200 গ্রামের মাটির নমুনা সংগ্রহ করে একটি প্লাস্টিকের প্যাকেটে ভরতে হবে। এরপর একটি কাগজে বা যেখানে পরীক্ষা করা হয় সেখান থেকে পাওয়া ফর্মে সেখানে নাম এবং যা যা তথ্য দেওয়ার, ঠিকানা, ফোন নাম্বার, দাগ নাম্বার ইত্যাদি তথ্য সেখানে লিখতে হবে। এবং অতি অবশ্যই যেটি লিখতে হবে সেটি হলো সেই চাষি কি ফসল চাষ করতে চায়। কারণ মাটি পরীক্ষা করে তাকে পরামর্শ দেওয়া হবে। তিনি যদি কোনো ফসলের নাম না লেখেন তাহলে পরামর্শ দেওয়া সম্ভব হবে না। তাহলে সেই জন্য সেই ফসলের নাম লিখে সেই কাগজটিকে আলাদা একটি প্লাস্টিকের প্যাকেটে ভরতে হবে। কৃষকরা সাধারণত ভুল করেন, সেই কাগজটিকে মাটির প্যাকেটের মধ্যেই ভরে দেন। ফলে কী হয়, মাটির সাথে সেই কাগজটি মিশে যেতে পারে, নষ্ট হয়ে গেলে মাটি পরীক্ষার ভুল রিপোর্ট বা তথ্য আসতে পারে।
তো সেই কাগজটিকে আলাদা প্যাকেটে ভরে মাটির প্যাকেটের সাথে মিশিয়ে বা দুটোকে একসাথে বেঁধে সেইটিকে সংশ্লিষ্ট মাটি পরীক্ষার জায়গায় নিয়ে যেতে হবে। এক্ষেত্রে বলি যে ব্লক অফিস বা বিভিন্ন কৃষি দপ্তরের অফিসে মাটি পরীক্ষা হয়, সাথে সাথে নিজের জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতেও মাটি পরীক্ষা করা হয়। তো সেইখানে মাটিটি দিলে তারা ওখানে মাটিটি পরীক্ষা করবেন। সেখানে মাটিটি দেওয়ার পর সেই মাটিতে 10 থেকে 12টি প্যারামিটার, মূলত মাটির অম্লত্ব, ক্ষারত্ব, লবণাক্ততা, জৈব কার্বনের পরিমাণ, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার এবং অনুখাদ্য হিসাবে জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, এই খাদ্যগুলোর পরিমাণ সেই মাটিতে পরীক্ষা করে দেখা হয়। এই পরীক্ষার ভিত্তিতে তাকে মাটি পরীক্ষার রিপোর্ট বা সয়েল হেলথ কার্ড দেওয়া হয়। প্রক্রিয়াটা তো বেশ সময় সাপেক্ষ তো নাকি? অবশ্যই। সেই জন্য মাটি আমি এরকম নয় যে মাটি আমি আজকে দিলাম আর দুদিনের মধ্যে রিপোর্ট পেয়ে গেলাম, এটি সম্ভব নয়। সেই জন্য সময় নিয়ে মাটি পরীক্ষার জন্য মাটি পরীক্ষা করতে দিতে হবে এবং মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে যে কোনো জায়গা থেকে, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকেও পাওয়া যায় মাটি পরীক্ষার রিপোর্টটি। এবং এই যে রিপোর্টটি পাওয়া যাবে সেটি একটি সয়েল হেলথ কার্ড, যেখানে ওই ফসলের হিসেবে সেখানে কতটি সার লাগবে, কোন কোন সার লাগবে সেই সবের পরামর্শ দেওয়া থাকে। এর সাথে সাথে মাটিতে যদি কোনো রকম সমস্যা থাকে, সমস্যা বলতে মাটির অম্লত্ব ক্ষারত্ব একটি সমস্যা যার জন্য গাছ খাবার থেকে বঞ্চিত হয়, মাটির লবণাক্ততা একটি সমস্যা বা রোগ, মাটিতে জৈব খাবারের অভাব একটি রোগ, এই রোগগুলো কিভাবে সংশোধন করা যাবে সেই সব তথ্যগুলো বা পরামর্শগুলো কিন্তু মাটি পরীক্ষার স্বাস্থ্য কার্ডে দেওয়া থাকে। আচ্ছা, তার মানে সয়েল হেলথ কার্ড মানে মাটি পরীক্ষার পরে একটা কার্ড আপনারা দিচ্ছেন? হ্যাঁ, মাটি পরীক্ষা হয়ে যাবার পরে সয়েল হেলথ কার্ড একটি দেওয়া হয়, যেখানে মাটি পরীক্ষার রিপোর্ট দেওয়া থাকে, সাথে সাথে তিনি যে যে ফসল চাষ করতে চান সেই ফসল একটি হতে পারে বা একাধিক ফসলের জন্য সারের পরামর্শ দেওয়া থাকে এবং সেই মাটিতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা দূর করবার জন্য যা যা উপাদান বা অ্যামেন্ডমেন্ট দেওয়ার দরকার সেই জিনিসগুলো, যেমন বিভিন্ন জীবাণু সার, জৈব সার বা চুন অথবা জিপসাম ইত্যাদি দিতে হবে কিনা, অনুখাদ্য কতটি প্রয়োগ করতে হবে, এই সব তথ্য কিন্তু সয়েল হেলথ কার্ডের মধ্যে দেওয়া থাকে। মানে সব বিশদে থাকে, বিশদে এগুলো লেখা থাকে এবং সার যেটা লেখা থাকে সেখান থেকে কতটি পরিমাণ সার সে জমিতে ব্যবহার করবে সেটাও আলাদা করে বলে দেওয়া থাকে। অর্থাৎ চাষি সয়েল হেলথ কার্ড পাওয়ার পর সে যদি একটু জেনে নেয়, সে কিন্তু খুব সুন্দরভাবে পরিমিত সার প্রয়োগ করে সর্বোচ্চ ফলন সে পেতে পারে তার ওই জমি থেকে, যেটা আগে সম্ভব হতো না। এই যে মাটি পরীক্ষা করা হলো, তো কৃষক বন্ধুদের কোনো আর্থিক খরচ কি তাদের হয়? দেখুন, কৃষকরা তাদের অতিরিক্ত সার কেনার পেছনে বা অতিরিক্ত ওষুধ ব্যবহারের পেছনে অনেক টাকা তারা খরচা করে থাকেন, কিন্তু মোটামুটি 400-500 টাকার মধ্যে তারা মাটি পরীক্ষা যে কোনো জায়গা থেকে করে নিতে পারেন। আচ্ছা, এবার এই টাকাটার পরিমাণ খুবই সামান্য সারা বছরের হিসেবে, কিন্তু এটি করবার ফলে তার লাভ কি হলো? প্রথমত তার জমিতে সারের পরিমাণ কম লাগলো, সেখানে তার সে খরচ বাঁচাতে পারলেন, তার ফলন আগের থেকে অনেক বৃদ্ধি পেল, সেখান থেকে তিনি লাভ করলেন এবং যে ওষুধ আগেতে ব্যবহার করতেন সেই ওষুধ অনেক কম পরিমাণ লাগলো, ফলে কি হলো, ওনার অনেক খরচ কমে গেল। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাটি পরীক্ষার খরচ অত্যন্ত নগণ্য। আমরা সাধারণত বলে থাকি তিনি যদি পরামর্শ মেনে চলেন 3 বছরে একবার মাটি পরীক্ষা করলেই তিনি কিন্তু সেই সুফলটা পাবেন। আচ্ছা, অতএব খুব খরচের দিক থেকে দেখতে গেলে খুব সামান্য, কিন্তু এইখানে কৃষককে সেই বিষয়ে সচেতন হতে হবে যে আমি সঠিক সময়ে মাটি সংগ্রহ করে, সঠিক পদ্ধতিতে মাটি সংগ্রহ করে আমি যদি মাটি পরীক্ষা করি তাহলে আমি কিন্তু লাভ পাবো। সেক্ষেত্রে এটি কোনো খরচ হিসাবে গ্রহণযোগ্য নয় ব্যাপারটি। আচ্ছা। তো এই যে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র আপনাদের, তো এখানে মাটি পরীক্ষার কি ব্যবস্থা আছে সে বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের জেলা দক্ষিণ 24 পরগনা জেলা বা বাইরের যে কোনো জেলা থেকে কোনো কৃষক যদি চান মাটি পরীক্ষা করতে, আমাদের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে একটি উন্নত মানের মাটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। সেখানে তারা খুব কম খরচে মোটামুটি 4 থেকে 450 টাকার মধ্যে তারা কিন্তু মাটি পরীক্ষা করতে পারেন এবং মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে সেই মাটি পরীক্ষার ফলাফল তারা পেয়ে যান এবং সেখানে তাদের পরামর্শ দেওয়া হয়। তো এই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে তারা মাটি পরীক্ষা অবশ্যই করাতে পারেন। এখানে এসে তারা মাটিটা দিয়ে যেতে পারেন, মাটির নমুনা, অথবা তারা পোস্টের মাধ্যমে মাটির নমুনা এখানে পাঠাতে পারেন। এই ক্ষেত্রে আমি আরেকটি জিনিস বলে রাখি যে মাটি পরীক্ষা করার সাথে সাথে তারা যে সেচের জল ব্যবহার করছেন সেটি পরীক্ষা করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সেচের জলের
থেকেও কিন্তু বিভিন্ন সমস্যা, যেমন লবণাক্ততার সমস্যা বা অন্যান্য অনেক কিছু সমস্যা দেখা যায়। সেই জন্য মাটি পরীক্ষার সাথে সাথে আরও খুব সামান্য খরচে তারা কিন্তু সেচের জল পরীক্ষা করে নিলে পরে তাদের লাভ কী হবে তারা জানতে পারবেন, তারা যে জলটি ব্যবহার করছেন সেটি চাষের জন্য ভালো না খারাপ। তো সেইটিরও পরীক্ষা করার সুযোগ এখানে রয়েছে। এর সাথে সাথে তারা যদি কোনো জৈব সার উৎপাদন করেন, সেই জৈব সার পরীক্ষা করে তার কোয়ালিটি বা গুণগত মানও কিন্তু এখানে দেখা হয়ে থাকে। এই যে সেচের জলের কথা বলছেন, টেস্ট করে পাওয়া গেল যেটা চাষের পক্ষে উপযুক্ত নয়, তখন কৃষক বন্ধু কী করবেন? হ্যাঁ, প্রথমে একটা বলি যে দেখুন, চাষে সেচের জল ক্ষেত্রে তার দুটো উৎস, একটা হচ্ছে আমরা যে ডিপ টিউবওয়েল বা শ্যালো যেগুলো বলি সেগুলো, অথবা পুকুরের জল। সাধারণত আমরা যেটা বলে থাকি যে জল পরীক্ষা করে যদি দেখা যায় সেই জল খুব নোনা, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি পুকুরের জল ব্যবহার করতে। সাধারণত ধান চাষের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়। বীজতলায় আমরা অনেকে না জেনে লবণাক্ত জল ব্যবহার করে ফেলি, যেহেতু বীজতলায় সেই গাছগুলি চারা গাছ, ফলে সেগুলো তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যেটা ভবিষ্যতে গিয়ে ভালো ফলন দেয় না। কিন্তু আমরা যখন জমিতে ধান চাষ করি সেক্ষেত্রে জল যদি কিছুটা লবণাক্ত হয়, সেক্ষেত্রে যেহেতু গাছটি বড়, সেই ধাক্কাটি সামলে নিতে পারে। তো সেই জন্য জল পরীক্ষা করে আমরা যদি জেনে যাই যে লবণাক্ত জল, বীজতলার ক্ষেত্রে কিন্তু সেই জল পরিবর্তন করাটা খুব প্রয়োজন, এবং সেটা কিন্তু এই জল পরীক্ষার মাধ্যমেই আমরা জানতে পারবো। তাহলে কি হলো, আমরা আগাম একটা ক্ষতির সম্ভাবনা থেকে কিন্তু আমরা মুক্তি পেয়ে গেলাম আমরা এই জল পরীক্ষার মাধ্যমে। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা এইখানটা আসছে, ধরুন আশেপাশে পুকুরও নেই, তখন কি করবেন? সেই ক্ষেত্রে আমরা লবণাক্ত মাটির যে চাষ পদ্ধতি, লবণাক্ত মাটিতে তার জন্য যে পরিচর্যা বা ম্যানেজমেন্ট, সেইগুলো আমরা তখন পরামর্শ দিয়ে থাকি যে কোন ফসল চাষ করবেন, কি পদ্ধতিতে চাষ করবেন। কারণ লবণাক্ত জমিতে বা লবণাক্ত অঞ্চলে চাষ করবার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করতে হয়। তো সেই সব প্রযুক্তির পরামর্শ তখন তাকে দিতে হয়। বিভিন্ন জাতের ফসল যেগুলি লবণ সহনশীল, সেইগুলোর ক্ষেত্রেও আমরা সেই পরামর্শ দিয়ে থাকি যে সেই ধরনের ফসল বা তার জাত চাষ করবার জন্য। এবং জলের ক্ষেত্রে আমরা তাকে কিছুটা পুকুর বা সেই রকম ল্যান্ডশেপিংয়ের মাধ্যমে আমরা বলে থাকি, মানে জলের জন্য সেই সব পরিচর্যাগুলো নেওয়ার জন্য। আমরা শুনলাম ডক্টর মণিদীপ্ত সাহার কাছ থেকে কিভাবে মাটি পরীক্ষা করবেন, এবং সেই সঙ্গে তিনি আর একটা জরুরি কথা বললেন যে মাটির সঙ্গে সঙ্গে কিন্তু সেচ দেওয়া হচ্ছে যে জলের সাহায্যে, সেই জলটাও কিন্তু পরীক্ষা করে নেওয়াটাও জরুরি। আশা করি আমাদের কৃষক বন্ধুরা উপকৃত হবেন এবং তারা চাষ করার আগে অন্তত মাটি পরীক্ষাটা অবশ্যই করবেন। শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ল্যাবরেটরি টেকনোলজির প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ডক্টর মণিদীপ্ত সাহা মাটি পরীক্ষা বিষয়ে বললেন। আশা করি কৃষক বন্ধুরা উপকৃত হবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরও। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও
যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।